মেয়েটা ঘ্যান ঘ্যান করেই চলেছে। রিমির বায়নার শেষ নেই। যদিও ওকে দোষ দেওয়া যায় না, 2 বছরের মেয়ে সেই বিকেল 5টায় একটু দুধ খেয়েছে। এখন বাজে রাত 9টা। খিদে তো পাবেই, কিন্তু দীপ্তিকে কে বোঝাবে? সংসারের কাজ 39,34,00,000 সামলে তারপর মেয়েকে খাওয়াতে বসবে। এমন নয় যে নীলাদেবী কিছু ঘরের কাজ করেন না। 9টার ট্রেন ধরে সমর কলকাতায় যায়। ওখানেই ওনার ছেলের অফিস। প্রাইভেট হলেও মাইনে মন্দ দেয় না, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি। ফিরতে ফিরতে সে রাত 10টা বা তারও বেশি হয়। রবিবার সারা সপ্তাহের বাজার সেলেই করে রাখে। বাকি যেটুকু দরকার হয় নীরা বাড়ির সামনে ভ্যান আসে, ওখান থেকেই নিয়ে নেয়। বয়সের তুলনায় উনি এখনও যথেষ্ট শক্তপোক্ত। তাড়াতাড়ি ছেলে বেরোয় বলে নীরা ভোর 5টায় উঠে স্নান পুজো করেন, তরিতরকারি কেটে রান্নার জোগাড় শুরু করে দেন। চুপ করে বসে থাকতে উনি পারেন না। তারপর চা একদিকে ভাত একদিকে বসিয়ে দেন। 6:30 নাগাদ দীপ্তি রান্নাঘরে ঢুকে বাকি রান্নাটা করে 8টার মধ্যে সমরকে খেতে দিয়ে দেয়। টিফিনের জোগাড় আগের দিন রাতে নীরা করে রাখেন, সকালবেলা গরম করে দেয়। এই কাজ নীরা খুশি মনেই করে। উনি জানেন সবকিছু। দীপ্তি ছোট বাচ্চা নিয়ে সামলাতে পারবে না। ওনার নাতনি এই এপ্রিলে 2-এ পড়ল। উনি নাতনিকেও খাওয়াতে চায়, কিন্তু দীপ্তি পছন্দ করে না বোঝে বলে উনি আর রিমিকে খাওয়াতে বসেন না। নীরা সর্বদা ছেলে বউয়ের সংসারে যাতে শান্তি থাকে সেই চেষ্টা করেন, কিন্তু দীপ্তি যে কিসে খুশি সেটা বোঝেন না। রাত 9:30 বাজে, এখনো নাতনিটাকে খাওয়ালো না। সমরের কাজ আজ একটু আগেই শেষ হয়েছে বলে 8টার ট্রেনটা পেয়েছে। শিয়ালদা থেকেই সমর দীপ্তিকে ফোন করেছিল সবজি কিছু লাগবে কিনা জানার জন্য, কিন্তু ছেলেটা এখনো ফিরেনি। এই জন্যই হয়তো বৌমার মাথা গরম। নিরাম ভেবেছিল আজ হয়তো সমর 9টা নাগাদ ফিরে যাবে। সারাদিন বাইরে থাকে, চিন্তাও হয়। গজগজ করতে করতে মেয়েকে খাওয়াতে বসলো দীপ্তি। সকাল থেকে রাত অবধি খেটে মরবো, আর ওনারা আছেন গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবেন। একটা দিন আগে ছুটি হয়েছে, তাও আড্ডা দিয়েই ফিরতে হবে। নীরা সব শুনেও চুপ করে থাকেন অশান্তির ভয়ে। রাতে একটু দুধ খই খান বলে উনি বেশি রাত করেন না। 9:30টার মধ্যে খেয়ে ছেলের পরদিন টিফিনের জোগাড় করে রাখেন। মনে মনে ভাবেন এত করেও কোনো মন পাওয়া যায় না। ওনাদের সময় শাশুড়িদের ভয়ে বউরা কাঠা হয়ে থাকত। এখন দিনকাল পাল্টে গেছে। এসব ভাবতে ভাবতেই পড়া নাড়ার শব্দ। ওই বোধহয় ছেলে ফিরলাম। সমর ফিরলে মা উঠেই দরজা খুলে। দেখতে সবেতেই সমস্যা। এমন নয় যে খুব বড়লোক বাড়ির মেয়ে। সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকেই বাবা মা দেখে শুনে ছেলের বউ এনেছিলেন। বাবা হঠাৎ করেই 6 মাস আগে মাসিভ হার্ট অ্যাটাকে চলে গেলেন। ওনার প্রভিডেন্ট ফান্ডের একটা বড় অংশের টাকা বাবা ওদের পরিবারের জন্য রেখে গেছেন। কিছুদিনের মধ্যে মায়ের পেনশনও হয়তো শুরু হয়ে যাবে। সেদিক থেকে দেখতে গেলে সংসারে কোনো অভাব নেই। দীপ্তি হয়তো সমরকে অধিক ভালোবাসার কারণেই সন্দেহ করে, আর নিজেই কষ্ট পায়, আর সেই রাগেই অশান্তি করে। এটা বোঝে বলেই মা ছেলে বা দীপ্তিকে কিছুই বলে না। দরজা খুলতে যাবেন, হঠাৎ করে দীপ্তির সামনে এসে বললেন, খবরদার বলছি, আপনি ওকে দরজা খুলে দেবেন না। ও যেখানে এতক্ষণ কাটিয়ে এলো সেখানেই যেন বাকি রাতটা গিয়ে কাটায়। নীরা বললেন, কী সব বলছো? ছেলেটা সারাদিন পরে খেটে খুঁটে ফিরল, এখন আর অশান্তি করো না, দরজাটা খুলতে দাও। এই বলে উনি দীপ্তির কথা অগ্রাহ্য করে ছেলেকে দরজা খুলে দিলেন। এত চিৎকারে রিমি ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সমরও ঘরে ঢুকে কিছু না বলে বাথরুমে ঢুকলো হাত মুখ ধুতে। ট্যাঙ্কির জল গরম বলে বালতিতে নীরা ছেলের জন্য জল ধরে রাখেন। সমর দেখলো 2টো বালতি ফাঁকা। বেরিয়ে এসে মাকে ডেকে বললেন, মা, এই গরমে আমার স্নানের জল রাখোনি? নীরা কিছু বলার আগেই দীপ্তি হিসিস করে বলল, বন্ধুদের সাথে আড্ডা মারতে গেছিলে না? যাও, যেখান থেকে এসেছো সেখানে গিয়ে চান করে গেলো গিয়ে। জল আমি ফেলে দিয়েছি। আমার আর মেয়ের খাওয়া হয়ে গেছে, বাকি খাবার সব নর্দমাতে ফেলে দিয়েছি। তোমার মতো জানোয়ারকে এভাবেই জব্দ করবো আমি। সোনালীকে ফোন করেছিলাম, তুমি তো ওদের বাড়ির সামনেই ক্লাবে দাঁড়িয়েছিলে, আড্ডা মারছিলে, তাই না? যাও, ওখানেই যাও। নিরাসমর দুজনেই হতবাক দীপ্তির এই রূপ দেখে। আগেও অশান্তি করেছে, কিন্তু ছেলেটার মুখের খাবার নর্দমায় ফেলে দেবে এতটা ওনারা আশা করেননি। সমর পরিস্থিতি ঠান্ডা করার জন্য বলল, রাস্তায় রঞ্জনের সাথে দেখা। ওর বাবার কিডনির অসুখ ধরা পড়েছে, ওই ব্যাপারেই কথা বলছিল। ও তো জানে আমার কলকাতায় বড় ডাক্তারদের সাথে চেনাশোনা আছে। দীপ্তি মুখ বিকৃত করে বলল, অত মদ গিললে তো অমন অসুখ হবেই।
আর তুমি মাতালের ছেলের সাথে আড্ডা মারো। কালকে তুমিও তো মদ গেলে ফিরবে। মা, আপনি এই শিক্ষা দিয়েছেন ছেলেকে? নীরা এতক্ষণ চুপ করে থাকলেও এবার বেশ বিরক্ত হয়েই বলল, বৌমা, অনেক রাত হয়েছে, ঘরে গিয়ে শুয়ে পড়ো। সমরাজ, আমার ঘরে শুয়ে পড়ো, কাল সকালে এটা নিয়ে কথা বলবো। এই বলে ছেলের হাত ধরে নিজের ঘরে গিয়ে দুধ খই যত্ন করে খাওয়ালেন। পরদিন রবিবার, সমরের অফিস ছিল না, তাই নীরা একটু দেরি করে উঠে সংসারের কাজে হাত দিলেন। দীপ্তি সেদিন আর রান্নাঘরে ঢুকলো না। 10টা নাগাদ রেডি হয়ে মেয়েকে নিয়ে বেরোবে, তখন সমর বেরিয়ে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ রিমি? দীপ্তি বলল, বুঝবে তোমরা মা ছিলে, জানো তো এখনকার দিনে বধূ নির্যাতনের কেসে জামিন হয় না, সেই ব্যবস্থাই তোমাদের জন্য করতে যাচ্ছি। তোমরা জেলের ভিতরে যাতে পচে মরতে পারো, তাই আজকেই একটা পাকাপোক্ত ব্যবস্থা করব। দেখো, মা ছেলে এবার পালিয়ে যেও না। নীরাদেবী এবার বাইরের ঘরে এসে বললেন, জানি বৌমা, এখন বাড়ির বউদের হাতে অনেক ক্ষমতা। তারা চাইলেই শ্বশুরবাড়িকে পথে বসাতে পারে, জেলের ঘানি টানাতে পারে। দিনকাল অনেক উন্নত হয়েছে, তাই নিজেকে এবং আমার ছেলের বিপদ এলে বাঁচতে পারি, সেই ব্যবস্থা আমাকে একটু নিয়ে রাখতে হয়েছে। তুমি তো আসলে তোমার শ্বশুরমশাইকে খুব অল্প দিন দেখেছ, তাও না রিটায়ারমেন্টের পর। উনি ছিলেন পুলিশের বড় কর্তা। ওনার কাছে যেমন বধূ নির্যাতনের কেস আসতো, তেমন তোমার মতো মিথ্যে কেস নিয়েও মেয়েরা আসতো। এগুলো সব আমাকে এসে উনি গল্প করতেন। তুমি তো বেশ কিছুদিন ধরেই কথায় কথায় থানায় যাওয়ার ভয় দেখাচ্ছিলে। আমি বুঝতে পেরেছিলাম এই দিনটা আসতে আর বেশি দেরি নেই। যাই হোক, তুমি যাও থানায়। তোমার এগেইনস্টে যা প্রমাণ আমি সংগ্রহ করেছি সেগুলো থানাতেই জমা করবে। দীপ্তি হঠাৎ করেই যেন কেমন নিভে গেল, একটু তুতলে বলল, কি 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 প্রমাণ আছে আপনার কাছে? নীরা বলল, বৌমা, আধুনিক প্রযুক্তি এখন অনেক বেরিয়েছে। তুমি যেমন এগুলো জানো, আমিও শিখেছি। যাই হোক বৌমা, তুমি কি এখন এই রোদের মধ্যে থানায় যাবেন, নাকি ছুটির দিনটা সবাই একটু আনন্দ করে কাটাবে? দীপ্তি আর কথা না বাড়িয়ে মেয়েকে নিয়ে ঘরে চলে গেল। মা বুদ্ধিমতী, সেটা সমর জানত, কিন্তু এইভাবে যে মা ওর ঢাল হয়ে ওকে রক্ষা করবে, এটা দেখে মাকে আরেকবার প্রণাম করতে ইচ্ছে হলো। প্রিয় ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।